বলে ফোন কেটে দিল। খাটে ফোন ছুঁড়ে ফেলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। ফোন হাতে নিয়ে চারজন অট্টহাসিতে ফেটে পড়ল। কোমরে হাত রেখে বলল রূপসা, দেখলি মহারানী ডুবে ডুবে জল খাচ্ছে, আর আমরা কেউ টেরই পেলাম না। একেবারে বিয়ে করে ফেলো, আর ভার্সিটিতে আসলে একেবারে যেন সাড়ে ছাত্রী হয়ে যেত। আরিয়ান বলল, তোরা তো কুহুকে আগে ফোন করে তারপর আসতে চেয়েছিলি। যদি না বলে আসতাম তাহলে কি এত বড় খবরটা জানতে পারতাম বল? নয়ন বলল, আমি ভাবছি ওই রোগী স্যারের সঙ্গে আমাদের কুহু দিনের পর দিন কাটাচ্ছে কিভাবে। স্যারকে দেখলে তো সবাই সেধিয়ে থাকে, আর আজকে সোহা যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে দুজনের মধ্যে, না জানি কি হয়। সোহা বলল, তুই চুপ থাক তো। আমরা কি জানি নাকি কুহু হাজবেন্ড যে রনক স্যার? তাই একটু মিথ্যা বলে ঝগড়া বাঁধিয়ে দিলাম। নয়ন বলল, স্যারের মুখের উপর জবাব দিতে পারবে তো কুহু? রূপসা বলল, জামাই যদি অন্য মেয়েদের সাথে হাসি মুখে কথা বলে, তাহলে কোনো বউ সেটা সহ্য করবে না, বুঝলি? আমাদের কাছে সে স্যার, কিন্তু কুহুর তো জামাই, তাই নিশ্চয় ভয়টা নেই অত। আরিয়ান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি তো ভাবছি আমরা কেউ বুঝতে পারলাম না। ভার্সিটিতে স্যার তো এমন ভাব করে থাকতো যেন কুহু তার ছাত্রী ছাড়া কিছুই না। মাঝে মধ্যে কুহুকে সাথে কথা বললে স্যার তখনই নিজের হাজির হয়ে যেত। যেই না আমরা একসঙ্গে নৃত্য করে বলেছি তখনই স্যার এসে এক গাদা কথা শোনালো আমাকে। তখন আমার মোটা মাথায় কিছুই প্রবেশ করেনি। সোহা বলল, কিভাবে প্রবেশ করবে বল? আমরা তো স্বপ্নেও ভাবিনি রনক স্যার কুহুকে বিয়ে করবে। ভাই, এখনো স্বপ্ন মনে হচ্ছে। এত রাগী স্যার, প্রেমের বিয়ে হয়েছে বলে মনে হচ্ছে না। নয়ন বলল, ভাবো একবার, বাসরাতে কুহু যদি স্যারের কথা না শুনে থাকে তাহলে নির্ঘাত ধমকে দিয়েছে, নয়তো পানিশমেন্ট। আরিয়ান বলল, তোরা কি গবেষণা করে যাবি নাকি বাসায় যাবি? বাকিটা আমাদের বুঝে নিতে হবে। কথা কীভাবে বের করতে হয় সেটাও জানা আছে। তোরা শুধু দেখ আগে আগে কি হয়। কুহুর বাড়ির সামনে দাঁড়িয়ে চারজন গোল মিটিং করছিল এতক্ষণ যাবৎ। কখন রাত হয়েছে কারুরই বোধহয় খেয়াল নেই। আজকে কুহুর বাড়িতে এসে সত্যি সারপ্রাইজড সবাই। জানালার কাছে বসে আছে কুহু, ঘরের আলো নেবানো। অন্য দিনের তুলনায় আজকে যেন একটু বেশি দেরি করছে রৌনক ভাই। মনে সন্দেহ পাহাড় সম আকার ধারণ করেছে। ভাবনার মাঝেই ঘরের আলো জ্বলে উঠল। কুহু ঘাড় ঘোরালো না, চেনা পারফিউমের ঘ্রাণে অনুভব করে নিল রৌনকের উপস্থিতি। হাতঘড়ি খুলতে খুলতে কুহুর দিকে এক পলক তাকালো রৌনক। গলা চেড়ে কেশে নিজের উপস্থিতি জানান দিল। কুহুর কোনো ভাবান্তর হলো না। মন খারাপ এটুকু যেন চট করেই বুঝে ফেলল রৌনক। কারণ কি বুঝে উঠতে পারল না। ফ্রেশ হতে চলে গেল সে। কুহু ঘাড় ঘুরিয়ে তাকালো। রৌনক তাকে এড়িয়ে গেল ভাবতেই অবাক হলো। ড্রেসিং টেবিলে কাছে রৌনকের ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে নেমে গেল কুহু। স্ক্রিনে শাহিনুর মাহি ম্যামের নাম। ততক্ষণে রৌনক চলে আসলো খোলা শার্ট নিয়ে। কুহুর কাছে জানতে চাইল কে কল করেছে। ফোন নিজের হাতে রেখেই বলল কুহু, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, হয়তো পছন্দের মানুষও হতে পারে। কুহুর কথায় ব্রু কুঁচকে গেল রৌনকের। কথার লাইন বাঁকা মনে হচ্ছে। আজকেই শাহিনুর মাহি তার ফোন নাম্বারটা নিয়েছিল। আগাম জ্বরের পূর্বাভাস আজ করতে পারল রৌনক। একটুখানি বাঁকা হেসে কুহুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। চোখ জুড়ে এক অন্যরকম ঘোর। শক্ত চোখ মুখে রৌনকের পানে তাকিয়ে রইল কুহু। তার দুহাতে ঠেকল রৌনকের রোমশ বুকে। কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল রৌনক, আমার শুভাকাঙ্ক্ষী পছন্দের মানুষ সবটাই তো তুমি বউ। অন্য কোথাও চোখ দেওয়ার সময় আছে নাকি আমার? সারাদিন খুব মিস করেছি।
রৌনকের উন্মুক্ত বুকে আঘাত করে বলল কুহু। তাই? তা আজকের দিনটি কেমন কাটলো, বিশেষ করে শাহিনুর মাহি ম্যামের সঙ্গে যখন নেচেছেন? রৌনকের কপাল ভাঁজ পড়ল। কি সব উল্টাপাল্টা কথা বলছে এই নির্বোধ মেয়ে, নাকি রৌনককে বাজাতে চাইছে? আচ্ছা রানী সাহেবা, এবার বলুন তো আপনি রাগ কেন করেছেন? আজকে ভার্সিটিতে যেতে দেইনি তাই? এই জন্য নির্দোষ আমিকে আপনি ভুলভাল বলে ফাঁসিয়ে দিতে চাচ্ছেন? কথা একদম ঘোরাবেন না রনক ভাই। কি ভেবেছেন আমি খোঁজ পাবো না? কাল রাতের জ্বরে কি মাথায় স্ক্রু ঠিলে হয়ে গেছে তোমার? কি সব বলছো তখন থেকে? আপনি শাহিনুর মাহি ম্যামের সঙ্গে কেন নাচলেন তার কৈফিয়ত দিন। তপ্ত শ্বাস ফেলে বলল রৌনক। তুমি আসলে একটা মাথা মোটা মেয়ে। কোথাও দেখেছো এমন অনুষ্ঠানে স্যার আর ম্যামেরা নাচে? আমাকে ফাঁসানোর আর কোনো বুদ্ধি পেলে না? অবশ্য ঘটে বুদ্ধি থাকলে তো। কুহু ভাবনায় পড়ল। ঠিকই তো, এটা তো সে ভাবেইনি। সে আজকে ভার্সিটিতে যায়নি, তাই হয়তো সোহাওয়ারা মিথ্যা বলেছে। এমন কিছু ঘটলে অবশ্যই ভিডিও করে রাখতো তারা। ভাবুক, কুহুর দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে অধরস্থ দখল করে নিল রৌনক। চমকে উঠল কুহু। রৌনকের ভারী নিঃশ্বাস ছড়িয়ে গেল তার সম্পূর্ণ মুখায়বে। মনে মনে সুহাদের প্রতি ভীষণ রাগ হলো। সব কয়টাকে একবার সামনে পেলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এদিকে অযথা চোখের জল ফেলছে কুহু। গলায় গভীর স্পর্শ পেতে ভাবনার জাল ছিন্ন হলো কুহুর। রৌনক যেন মুহূর্তে হারিয়ে যেতে থাকলো কুহুর মাঝে। ভয়ানক এক অনুভূতি মেরুদণ্ড শীতল করে দিল কুহুর। অত্যল্পকালে রৌনককে জড়িয়ে নিল সে। হৃদস্পন্দন বেড়ে গেল তার। শক্তপোক্ত পুরুষালী স্পর্শে শিরশির করে উঠল পায়ের তলানি। কোনো রকম বলল সে, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। দরজা কিন্তু খোলা। ধাক্কা দিয়ে রৌনককে সরিয়ে দিতে চাইল, একটুও হেলাতে পারল না। দরজার দিকে তাকিয়ে বলল কুহু। আরে রিশু, তুই? মুহূর্তেই ছেড়ে দিল রৌনক। দরজার কাছে তাকাতেই মনে পড়ল সে রুমে ঢোকার সময় দরজা লাগিয়েছিল। কুহু হাসতে হাসতে নুয়ে গেল। চুলে হাত চালিয়ে নিয়ে বলল রৌনক। রাত আভি বাকি হ্যাঁ, সবটা তো শুধু আসলে পূরণ করেই ছাড়বো। তুমি শুধু সময় গুনতে থাকো, আসছি আমি। আজকে যেন জুলেখার কাজের চাপ একটু বেশি। কিছুক্ষণের মাঝেই রিশাকে দেখতে আসবে পাত্রপক্ষ। কুহু নিজের হাতে সব কিছু গুছিয়েছে আজ। রান্নার দিকটাও দেখেছে। ছেলের বউয়ের প্রতি আজ খুশি শারমিন বেগম। তবে রিশাকে রুম থেকে তেমন বের হতে দেখা গেল না। রাশেদ জামাল ফোন হাতে বসে আছেন। ছেলের বাবা ফোন করলেই তিনি রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসবেন। বাড়িতে যেন বিয়ে বিয়ে আমেজ চলে এসেছে একটা। কুহু ইচ্ছে করেই রিশার রুমে বেশি একটা যায়নি। মেয়েটার মনে কি চলছে তার জানা। আশফিক ভাইয়ের ঘটনার পর থেকে রিশা কেমন নিশ্চুপ হয়ে গেছে। আগের মতো প্রাণ খুলে হাসে না, কথা বলে না। গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে নিজেকে। সব কিছু ভাবলে ভীষণ খারাপ লাগে কুহুর। কারো মনের উপর জোর দেওয়া উচিত নয়। সে নিজেও তো রৌনক ভাইকে বিয়ে করতে রাজি ছিল না, পরিস্থিতির কারণে হয়ে গেছে। অথচ এখন মনে হয় এই মানুষটা তার জীবনে না আসলে গোটা জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত। অনেক সাধনা করেও এমন মানুষ পায় না কেউ। কুহুর বিশ্বাস রিশার জীবনটাও তার মতো আনন্দময় হয়ে উঠবে। মানুষের জীবনে একতরফা কষ্ট থাকে না, সুখও আসে। আর যাই হয় ভালোর জন্যই হয়। সুন্দর সময়ের জন্য অপেক্ষা করতে হয়। রাশেদ জামানের ফোন বেজে উঠতেই কুহুর ভাবনার ঘোর কাটল। মহা আনন্দ নিয়ে বেরিয়ে গেলেন তিনি। তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে পা বাড়ালো কুহু। মনে মনে ভীষণভাবে চাইল স্বপ্নের মতোই রিশার জীবনটা পাল্টে যাক, ফিরে আসুক আশফিক ভাই, সব ঠিক হয়ে যাক। ভদ্র দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রিশা।
চোখ বেয়ে অনর্গল জল পড়ছে। নিঃশব্দে কাছে আর রাতিমকে ফোন করে যাচ্ছে, বারবার বন্ধ বলছে। হাত দুটো অস্বাভাবিক কাঁপছে, বুক ধুকপুক করছে। শেষ মুহূর্তে রাতিম ভাইয়ের মুখ থেকে শুনুক সে তাকে ভালোবাসে, তবে এক্ষুনি গিয়ে জোর গলায় সবকিছু আটকে দেবে রিশা, যাবে না পাত্রপক্ষের সামনে। এসব আয়োজন তার দম বন্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে হাত পা বেঁধে কেউ অশান্ত নদীতে ফেলে দিয়েছে তাকে। ধৈর্য বাদ মানল না, নিজ থেকে রাতিমকে মেসেজ পাঠালো। আপনার ফোন বন্ধ কেন রাতিম ভাই? আমাকে প্লিজ একবার ফোন করুন। জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি। সেদিন কথা কেন অসম্পূর্ণ রেখে চলে গেলেন? আমি এত সব জানতে চাই না, শুধু একটা কথা জানতে চাই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। রাশেদ জামালের হাঁক ডাক শোনা গেল। বাড়িতে মেহমানদের পদধূলি পড়েছে বোঝা যাচ্ছে। আজকে বেশ পরিপাটি হয়ে আছেন শারমিন বেগম। সব কাজ জুলেখাকে দেখিয়ে দিয়েছেন, বেশিরভাগটা কুহুই সামলিয়েছে নিজ দায়িত্বে। শরবত হাতে বসার রুমে আসলো কুহু। ছেলের দিকে একবার দৃষ্টি বোলালো, মাথা নিচু করে বেশ ভদ্র ভঙ্গিতে বসে আছে। গালের একপাশে খোঁচা খোঁচা দাড়ি দেখা যাচ্ছে, চোখে চশমা এঁটে রাখা, উজ্জ্বল তামাতে গাত্রবর্ণ, সাদা শার্ট পরা। টেবিলের উপর শরবত রেখে চোরা দীর্ঘশ্বাস ফেলল কুহু। মনে একটুও শান্তি পাচ্ছে না। রিশাকে আজ একবারের জন্য বেরোতে দেখেনি রুম থেকে। পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয় কে জানে। রাশেদ জামাল বেশ হাসি মুখেই ছেলের বউয়ের পরিচয় দিচ্ছেন। মধ্যবয়স্ক দম্পতিদের সালাম জানিয়ে চলে গেল কুহু। ততক্ষণে জুলেখা হাত ভর্তি খাবারের ট্রে নিয়ে চলে আসলো। রিশার দরজার সবে একটা টোকা দিয়েছে কুহু, অমনি দরজা খুলে গেল। রিশার গায়ে গাঢ় নীল রঙা তাঁতের শাড়ি, সাজসজ্জা ভালোই। কুহু তাজ্জব বনে গেল। স্বাভাবিকই লাগছে রিশাকে, তবে কি মেয়েটা মন থেকে সব মেনে নিয়েছে? হঠাৎ করেই কেমন ভালো লাগা ছুঁয়ে দিল কুহুকে। উচ্ছ্বাসিত হয়ে রিশার হাত চেপে ধরল সে। ছেলেটির বর্ণনা দিতে লাগলো। কোনো প্রতিক্রিয়া দেখালো না রিশা, একটুখানি হাসলো শুধু। মেকআপের আড়ালে কান্না মাখা বিধ্বস্ত মুখ কতখানি লুকাতে পেরেছে কে জানে। কিছুক্ষণের মাঝে শারমিন বেগম আসলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। মাথায় বড়সড় ঘোমটা টেনে নিশ্চুপ মায়ের সঙ্গে চলল রিশা। কণ্ঠনালী শক্ত হয়ে আছে কেমন, চোখ দুটো আবারও জ্বালা করছে। পেছন পেছন কুহুও আসলো। কিয়ৎক্ষণের মধ্যে মন মেজাজ ফুরফুরে হয়ে গেল। সকলের কথার মাঝে কলিং বেল বেজে উঠল। বাইরে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। রৌনক এসেছে বুঝতে বাকি নেই কুহুর। দৌড়ে এসে দরজা খুলে দিল সে। রৌনক চোখ তুলে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। কালো রঙা সুতির শাড়ি পরে আছে কুহু। আজকে রিশাকে পাত্রপক্ষ দেখতে আসবে বেশ ভালো করেই জানা তার, তবে কুহুকে শাড়ি অবস্থায় দেখবে ভাবেনি। উড়ন্ত চুমু ছুঁড়ে দিল, ইশারায় কুহুকে বোঝালো ভীষণ সুন্দর লাগছে। আচমকা অপ্রস্তুত হয়ে গেল কুহু। দরজা থেকে সরে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করলো রৌনক। বসার ঘরে এসে সবাইকে সালাম দিয়ে ফ্রেশ হতে চলে গেল। দরজার কাছে গিয়ে কুহুকে ডাকলো। খানিক লজ্জা পেল কুহু, সেটুকু সঙ্গোপনে আড়াল করে চলে গেল রুমে। রিশার যেন বসে থাকা ধৈর্য কুলোচ্ছে না আর, শরীর টলছে মনে হচ্ছে। ছেলের বাবা বললেন দুজনকে যেন একত্রে কথা বলার সময় দেওয়া হয় একটু। কথাটা কর্ণপাত হতেই স্বস্তির শ্বাস ফেলল রিশা। উঠে চলে যেতে যেতে বলল ছাদে আছে সে। মেয়ের এহেন কাণ্ডে থতমত খেলেন শারমিন বেগম। হাসার চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন।
ড্রয়ার থেকে রৌনকের জন্য শার্টার প্যান্ট বের করে নিল কুহু। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রৌনক, কোমরে আঁচল গুজে নিয়েছে মেয়েটা। ফর্সা ওদর অনেকখানি দেখা যাচ্ছে অনায়াসে। দৃষ্টি সেদিকেই কিয়ৎক্ষণ আটকে রইল রৌনকের। বেশ ব্যস্ত হাতে এগিয়ে আসলো কুহু। রৌনকের হাতে জামা কাপড় দড়িয়ে দিয়ে তাড়া দিল। বাসায় মেহমান বসে আছে, কোনো তোয়াক্কা করল না রৌনক। কুহুর চোখের দিকে দৃষ্টি রেখে টেনে নিল কাছে। বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। জিজ্ঞাসু দৃষ্টি তার। উন্মুক্ত কোমরে পেল স্পর্শ পেতেই চমকে উঠল। বুক কুঁচকে এলো তার। রৌনকের ঠোঁটে বাঁকা হাসি লেপ্টে আছে। তপ্ত শ্বাস ফেলে বলল সে, এই মুহূর্তে ভীষণভাবে জড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে তোমার সাথে। তোমার এই শাড়ি পরা রূপ আমাকে এলোমেলো করে দিচ্ছে কুহু। আমার পাগলামিতে সামিল হবে? কথাটুকু বলেই কুহুর কাঁধ থেকে আঁচল নামিয়ে দিল রৌনক। ভয়ানক চমকে উঠল কুহু। তৎক্ষণাৎ শাড়ির আঁচল টেনে নিয়ে ঠিক করতে করতে বলল, বাইরে সবাই আপনার অপেক্ষায় আছে, খেয়ালে আছে? এত প্রেম আসে কোথা থেকে আপনার? কুহুকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল রৌনক। এক জীবনে যখন অনেক তপস্যা করে প্রিয় মানুষটাকে পাওয়ার হয়, তখন প্রতিদিনই নব্যভাবে প্রেম জাগে হৃদয়ে। ঠিক এমনভাবেই কুহু যেন আচমকা থমকে গেল। কি বললেন রৌনক ভাই? কুহুকে পেতে তো কোনো কষ্টই করেননি সে, উল্টো দায়ী নিয়েছেন। এসব মন ভোলানো কথাতে কি আর পূর্বের কথা ভুলে যাওয়া যায়? তাদের জীবনে তো কেবল ভালোবাসার সূচনা হলো। হাত বাজ করে দূর আকাশে তাকিয়ে আছে রিশা। মুখোমুখি দাঁড়িয়ে আছে আদনান। অম্বরে ঘটা করেই রাতের আয়োজন নেমেছে। অজস্র নক্ষত্রের মাঝে রিশাকে এক ফালি চাঁদ মনে হচ্ছে। আপন মনেই একটু হাসলো আদনান। তার মনের আকাশ রিশা নামক চাঁদ উকিঝুঁকি মারছে। কেমন একটু জড়তাই কাজ করছে। কি কথা বলবে বুঝতে পারছে না। গলা জেরে বলল, আপনি যে মৃগনয়না সেটা কি জানেন মিস আইরিশ? আইরিশ নামটা শুনতেই বুকের ভেতরটা ধক করে উঠল রিশার। এই নাম তো একজনেরই মুখেই মানায়। পাশ ফিরে তাকালো সে। অজানা এক ঝড় উঠল বক্ষস্থল জুড়ে। বাবা মার মুখের দিকে তাকিয়ে পাত্রপক্ষের সামনে এসেছে সে। রাতিম ভাইয়ের সাথে কথা না বলা পর্যন্ত শান্তিও লাগছে না। আদনান খুব ভালো ছেলে, কথাবার্তা আচরণে সেরকমই প্রকাশ পায়। ছেলেটা তাকে খুব পছন্দ করেছে সেটুকু বোঝা যাচ্ছে হাবভাবে। তবে এই মুহূর্তে আদনানকে না বলার একটা মাত্র রাস্তা খোলা আছে রিশার কাছে। আপনার মুখ কেমন ভার হয়ে আছে? কোনো কারণে কি মন খারাপ আপনার, নাকি আমাকে আপনার ভালো লাগেনি? রিশা কেন জানি কোনো উত্তর দিতে পারল না। কি বলা উচিত বুঝতে পারল না। নির্নিমেষ তাকিয়ে রইল বাদামি চোখের মনির বিশিষ্ট পুরুষের পানে। চশমা গলিয়ে চোখের হদিশ করা যায় অনায়াসে। কোনো উত্তর না পেয়ে ফের বলল আদনান, বুঝতে পেরেছে আমাকে আপনার পছন্দ নয় মিস আইরিশ। কারণটাও হয়তো আমার জানা, চোখের কারণেই, তাই তো? আমার মনে হয় গল্পটা আপনাকে বলা উচিত। ছোটোবেলায় ক্রিকেট খেলার সময় ডান চোখে বল লাগে আমার, কর্নিয়ায় প্রচণ্ড আঘাত পাই, হাইফিমা হয়ে রক্তক্ষরণ হয়েছিল। চিকিৎসা হয়েছিল ঠিকই, তবে চোখটাকে আর ভালো করতে পারেনি। অপটিক নার্ভের ক্ষতি হয়ে গিয়েছিল। এটা সত্যি, আমি এক চোখে কম দেখি, আর চোখের সমস্যাটা যে কেউ দেখেই বলে দিতে পারবে। জানেন, এই চোখ নিয়ে খুব আফসোস হতো আমার। তাই একসময় সিদ্ধান্ত নিলাম অপথ্যালমোলজিস্ট হব। যতই হোক নিজের চোখটা তো আর ঠিক করতে পারবো না, অন্যের চোখ ভালো করে দিয়ে তাতে আনন্দ আর মানসিক শান্তি খুঁজে বেড়াই। রিশা নির্বাক হয়ে শুনছিল আদনানের কথা। তামাতে গাত্রবর্ণ হলেও সুদর্শন সে শতভাগ। উচ্চতা বেশ ভালো। এই সামান্য চোখের ত্রুটি তার সৌন্দর্য যোগ্যতার নিচে চাপা পড়ে রইল। রিশা মনে মনে ভাবছিল আদনানের চোখের এই কারণটাই দেখিয়ে বিয়েতে না বলে দেবে। তবে ছেলেটাকে এইভাবে ছোট করা মোটেও ঠিক হবে না বিবেক বলছে। রিশা নিরুপায়, কেন জানি কান্না পাচ্ছে তার। পরিস্থিতি কেন এত কঠিন মুহূর্তে দাঁড় করায় মানুষকে। শুকনো ডুব গিলে বলল রিশা, আপনি ভুল ভাবছেন আদনান সাহেব। আপনার চেয়েও অধিক অসহায়ভাবে অনেক মানুষ বেঁচে আছে পৃথিবীতে। সামান্য একটা দুর্ঘটনা তো আপনার জীবন পাল্টাতে পারে না।
আমার চেয়েও যোগ্য আরও ভালো মেয়ে পাবেন আপনি। একটুখানি হেসে বলল আদনান। মিস, আপনি কি আমার অসহায়ত্বের কথা ভেবে মায়া দেখিয়ে সান্ত্বনা দিচ্ছেন? যদি এতটা ভেবে থাকেন তবে আমার জন্য কাঙ্ক্ষিত মানুষটা আপনিও হতে পারেন। আকাশ যেমন চাঁদকে প্রতিনিয়ত আগলে রাখে তার বুকে, আপনাকে ঠিক সেভাবেই রাখবো আমি। রিশার কেমন অস্বস্তি লাগা শুরু হয়ে গেল। কথার জালে জড়িয়ে যাচ্ছে না তো সে। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমল। শুকনো ঢুক গিলে নিয়ে বলল, আমার আরও সময় চাই। তপ্ত শ্বাস ফেলে দূর আকাশে দৃষ্টি রাখলো আদনান। প্যান্টের পকেটে হাত রেখে বলল, মুখে বলা যত সহজ, বাস্তবে সেটা মেনে নেওয়া ততটাই কঠিন। আমার জায়গায় আপনি নন। আপনার জায়গা থেকে আমার জন্য কেবল করুণা সৃষ্টি হয়েছে মিস, এর বেশি কিছু নয়। আর অতিরিক্ত আশা করিও না আমি। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আসছি আমি। কথাটুকু বলেই ছাদ থেকে নেমে গেল আদনান। রিশা শব্দ করে কেঁদে ফেলল। তার জীবনের গতি এ পথ ঠিক কোন দিকে যাচ্ছে মনটাকে নিয়ন্ত্রণ করতে জানলে বোধহয় পৃথিবীতে সমস্যা বলে কিছু থাকতোই না। মন ছাড়া কি আদৌ বাঁচা যেত? আঁচলের তলা থেকে ফোন বের করে রাতিম ভাইকে কল করলো। রিং বাজতেই দেখে চমকে উঠল, হাত পা কাঁপতে লাগলো। তার মানে মেসেজটা তিনি পড়েছেন। জবাব দিতে দেরি কেন করলেন? ছটফটে মন হাজার প্রশ্নের জুড়ি খুলে বসলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।